Hello dear students, welcome to my channel, welcome to my class. আমার ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তথাকথিত ভাবে আমার চ্যানেলেও অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে আমাকে হয়তো প্রপারলি দেখতে এবং শুনতে পাবে। আহ আমি নন্দিতা ঘোষ, আমার চ্যানেলের নাম বিয়ারসেলফ নন্দিতা ঘোষ। আমরা আজকে একটি ক্লাস করব, আপনারা দেখতেই পাচ্ছেন সকলে যারা এই মুহূর্তে যুক্ত আছেন বা দেখবেন পরবর্তী সময় তাদের সকলের জন্য আমার একটু পরিচয়টুকু দিয়ে দিই। আমি সাধারণতভাবে আপনাকে বাংলা এবং শিশু মনস্তত্ত্ব অর্থাৎ সিডিপি ক্লাস করিয়ে থাকি। এই মুহূর্তে আমরা যে বাংলাগুলো করছি সেটা আমাদের ডাব্লিউবি এসএলএসটি কে সামনে রেখে, যেটা 2025 সালে হবার কথা। এগুলো আমাদের পাঠ্য বিষয়কে সামনে রেখে হচ্ছে। কি কি বিষয়ে আপনাদের এই ক্লাসগুলো সাহায্য করতে পারে বা আমি কিভাবে আপনার জানার পরিধিটিকে বাড়াতে পারি বা দেখার দৃষ্টিভঙ্গিটাকে কোথাও গিয়ে চেঞ্জ করতে পারি, সেই জায়গায় আমি একটু কাজটা করছি। মনে রাখবেন এই চ্যানেলটি ফ্রি অফ কস্ট অল ওভার। আপনাদের যাদের যাদের প্রয়োজন সেই সকল জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন, এর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। ঠিক আছে? এবং যারা তথাকথিতভাবে অনেকগুলো এক্সপেন্সিভ ক্লাসেস কিনতে পারছেন না, তাদের পক্ষে বা যারা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় যুক্ত আছেন, তাদের জন্য আমার ক্লাসগুলো কোথাও গিয়ে আপনাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? মূলত ভাবে আমরা পাঠ্যাংশের প্রত্যেকটা বস্তু চেষ্টা করছি ছোট ছোট করে পড়ে তার রসবিচার করার। কারণ আমরা যখন সিলেবাসটাকে আমাদের দেখবো, অর্থাৎ ডাব্লিউবি এসএলএসটি যে সিলেবাসটা রয়েছে, যেটা নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তৈরি হয়েছে। আচ্ছা, একটু সকলকে বলে রাখি, এখানে প্রত্যেকদিন নবম শ্রেণী কথাটি লেখা থাকে। মনে রাখবেন আমাদের এগুলো নবম শ্রেণীর পাঠ্য। আমি প্রথমে যেগুলো আপনাদের করাচ্ছি এটা 6 নম্বর ক্লাস। বারবার করে বলে দিচ্ছি এটা নবম শ্রেণীর পাঠ্য, এটা লেখা থাকে। আজকে কোনো কারণে এডিটিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? তো একটু বলি, চলে আসি টপিকে যেটা আলোচনা করছিলাম। আপনি প্রত্যেকটা ক্লাসে এরকম ধরনের কিছু আলোচনা পাবেন যেখানে আপনি প্রথমেই ডিটেলস দিচ্ছি, কারণ আপনার যে কোনো ক্লাস করার আগে আপনার সেই ক্লাসের অবজেক্টিভস বা উদ্দেশ্য আপনার জানা উচিত, যে আপনি ক্লাসটি কেন করবেন। যারা মূলত ভাবে এসএলএসটি পরীক্ষা দিতে চাইছেন, যারা আবার প্রাইমারি পরীক্ষাগুলো দিতে চাইছেন, বা এই মুহূর্তে দাঁড়িয়ে এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ যে শ্রেণীর পরীক্ষাগুলো রয়েছে সেগুলো দিতে চাইছেন, তার জন্য আপনার এই ক্লাসগুলো উপযোগী হতে পারে। আপনি যদি কোনো কাজের সাথে যুক্ত হতে চান বা আপনি যদি কোনো বিশেষ অ্যাসপিরেন্ট হয়ে থাকেন, আপনি এখান থেকে পাঠ শুনে আপনি আপনার ধারণাগুলোকে ক্লিয়ার করতে পারবেন। বাইরে কাজে যুক্ত থাকলে আমরা সহজ জিনিসকে অনেক সহজভাবে মনে করি, কিন্তু বেসিক্যালি ছোট ছোট জিনিস বাদ চলে যায় আমাদের। আমি চেষ্টা করব বিগত 60 দিনের মধ্যে, আমাদের কাছে এখন এই মুহূর্তে হয়তো 60 দিন প্রপারলি নেই, হয়তো আমরা মনে করছি যে আমাদের সময় হয়তো একটু বাড়বে, কারণ ফর্ম ফিল আপের সময়সীমা সামান্য বাড়ানো হবে বলে মতামত। এখনো পর্যন্ত ডিটেলস জানানো হয়নি। সেক্ষেত্রে বলে রাখি, আপনার 60 দিনের মধ্যে আমরা একটু সিলেবাসটাকে দেখার চেষ্টা করব। একাদশ দ্বাদশের দিকে আমরা হাত বাড়াচ্ছি না, একাদশ দ্বাদশের পাঠ্যের দিকে এই মুহূর্তে আমরা যার উপর কাজ করব সেটা নবম দশম শ্রেণীর পাঠ্যের উপর। এছাড়াও আপনি যদি বলেন তাহলে কি সিলেবাসে শুধুমাত্র পাঠ্য দিকটি সম্পূর্ণ করবেন ম্যাডাম, একেবারেই না। তার সাথে আপনাদের যে সাহিত্যের ইতিহাস আছে সেগুলো আমি দেখাবো এবং তার সাথে ব্যাকরণ ক্লাসেস গুলো দেখাবো। যদি বলেন ব্যাকরণ গুলো তাহলে কোথায় পাবো, আপনি দেখবেন এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে 3টে প্লে লিস্ট আপনার জন্য তৈরি করা রয়েছে। একটি বাংলা এসএলএসটি প্লে লিস্ট, যেখানে আপনি আপাতত নবম শ্রেণীর পাঠ্যগুলোকে আলোচনার মধ্যে পাবেন। দ্বিতীয় যে প্লে লিস্টটা আছে সেটা বাংলা গ্রামারের প্লে লিস্ট, এবং তৃতীয় যে প্লে লিস্টটা আছে আপনারা যারা আপার প্রাইমারি পরীক্ষা বা যারা সিটেট দেবেন, ডাব্লিউবি টেট দেবেন, তাদের জন্য সিডিপি সাবজেক্টের একটা প্লে লিস্ট আছে। সিডিপি ক্লাসও আমরা সপ্তাহে 2 দিন দিয়ে থাকি, এবং আমাদের যেই বাংলা ক্লাস রয়েছে সেটা এই মুহূর্তে সপ্তাহে কিন্তু 4 দিন করে দেওয়া হচ্ছে। মূলত ভাবে প্রত্যহ আপনাদের ক্লাস দেওয়া হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেক দিনই দেওয়া হয়ে থাকে। ক্লাসগুলো কিভাবে পাবেন আপনি, দুপুর 2টোর সময় প্রত্যেক দিন আপনাদের ক্লাস কিন্তু আপলোড করা হয় এই চ্যানেলে, অর্থাৎ বি yourself বাই নন্দিতা ঘোষের চ্যানেলে। এর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। আপনি চাইলে এখানে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনি চাইলে তাতে যুক্ত হতে পারেন। ঠিক আছে? আশা করছি আপনাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা হেল্প করবে। আজকে আমাদের 6 নম্বরের ক্লাস, এসএলএসটি বিষয় নবম শ্রেণীর। যখন আপনি আরো বিষয়গুলোকে জানতে চাইবেন, আপনি আগের প্লে লিস্টের ক্লাসগুলোকে গিয়ে দেখতে পারেন, এবং আশা করছি সেগুলো আপনার সাহায্য হবে। কিভাবে ক্লাসগুলো করছি, আমরা বইয়ের প্রত্যেকটা দিককে, এই বইটি যদি আপনি দেখে থাকেন, এই বইয়ের প্রত্যেকটি পড়তকে আমরা পড়ে তার রসবিচার করার চেষ্টা করছি, এবং কবিতার ক্ষেত্রে আমরা সেটাকেও পড়ছি। আর
গল্পের ক্ষেত্রে আমরা বিভিন্ন ছোট প্রশ্নগুলোকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? এতে আপনার চর্চাটাও সহায়তায় থাকবে। অনেকে আমরা নেগেটিভিটির মধ্যে ডুবে যাই, অনেকে আমরা চারিদিকের বিভিন্ন পরিস্থিতি এবং পরিবেশের মধ্যে ডুবে গিয়ে ভাবি পড়াশোনাটা চলে যায়, অনেক হয়েছে, 10 বছরে যখন হয়নি আমাদের কিভাবে হবে। একটু পজিটিভিটির সাথে পড়াশোনাগুলো করুন। আমি বলবো এটুকুনি, যদি হওয়ার থাকে অবশ্যই হবে কিন্তু, ঠিক আছে? এবং আমাদের পরীক্ষাটি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ধরে আপনি এগিয়ে চলুন। চলে আসি, যেহেতু আমাদের হাতে সময় কম তাই আজকে আমি দুটো বিষয়কে রাখার চেষ্টা করেছি। একটা, নূতন জীবন, নতুন জীবন নয়, খুব ভালো করে লক্ষ্য করবেন, নূতন জীবন এবং ঝোড়ো সাধু, এই দুটি কথা। দুটি কথা বলতে একটি কবিতা এবং একটি গল্প, একটি হিরণময়ী দেবীর লেখা এবং একটি ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবীর লেখা। ঝোড়ো সাধু একটি গল্প, নূতন জীবন একটি কবিতা। একটু লিখে দিই, নূতন জীবন। নূতন জীবন কথাটা কিন্তু নূতনে দীর্ঘ ব্যবহার হয়েছে, হিরণময়ী দেবী বানানটা কিন্তু দেখবেন অবশ্যই, ঠিক আছে? ঝোড়ো সাধু, ঝোড়ো সাধু আমাদের মহাশ্বেতা দেবীর লেখা, এটি একটি গল্পের কথা বলা হচ্ছে। এই গল্পটিও আমরা আজকে পড়ে দেখার চেষ্টা করব। কেন এভাবে গল্প এবং কবিতা পড়া? যাতে আমরা যখন টেক্সট পড়ি না তখন কিছু কিছু জিনিস মিস হয়েছে, সেই মিস গুলো যাতে না হয় আরো একবার দেখে নেবেন, যাতে প্রপারলি আপনার গাইডেন্সটা সঠিকভাবে এগোয়। কারণ টেক্সটের উপর থেকে যদি প্রশ্ন আসে সেটা যেন আপনার ঘরের মুঠে থাকে। আর যদি ব্যাকরণের কথা বলেন, অবশ্যই ব্যাকরণের প্লেলিস্ট গুলো দেখে নেবেন। আমি আপনাকে এটুকুনি এশিওর করতে পারি যে বোঝার দিক থেকে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না যখন ব্যাকরণের ক্লাসগুলো আপনি দেবেন। অনেকটা সময় নিয়ে কথাগুলোকে বললাম, কিন্তু আশা করছি আপনাদের উপকারে লাগবে। চলে আসি সরাসরি ক্লাসে, আমরা পাঠ্যগুলোকে দেখার চেষ্টা করবো। প্রথমে পড়বো আমরা নূতন জীবন, হিরণময়ী দেবীর লেখা এবং ঝোড়ো সাধু মহাশ্বেতা দেবীর লেখা। নূতন জীবন, হিরণময়ী দেবী। হিরণময়ী দেবী একজন নারী এবং তিনি একটি কবিতা লিখছেন, তার সম্পর্কে পড়ব। এবং নূতন জীবন তার কবিতার নাম। নূতন জীবন, বারবার করে বলছি, নতুন জীবন নয় কথাটা, নূতন জীবন বানানো দেখবেন, সাথে সাথে বিষয়গুলো দেখবেন। আপনার মনে হতে পারে এখানে বানান বা কবির নাম বা কবি আমাদের যে লেখিকা আছেন তার নাম দেখে আমি কি করব? হতেই পারে, সেটা আপনার প্রশ্ন হলো, সেটাই হতেই পারে আপনি হর্ষি বা দীর্ঘের পার্থক্যটুকু আপনি দেখে যান। তার থেকে যদি প্রশ্ন আসে তাহলে আপনি যাতে সঠিকভাবে সেটাকে প্রেজেন্ট করতে পারেন। বোঝাতে পারলাম আপনাকে? একেবারে আমরা যখন তৈরি হব সঠিকভাবে তৈরি হব। উৎস যদি বলে থাকে, আমার কাছে এই মুহূর্তে যে উৎসটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে জীবনের মূল্য, এটার উৎস হিসাবে এই মুহূর্তে আমার কাছে যান। একটু কবিতাটি দেখে নিই। দেখো যে একবার অসীম রহস্যময় অনন্ত এই বিশ্ব। দেখো যে একবার অসীম, আমাদের যেখানে সীমা নেই সেরকম একটি রহস্যময় মিস্টেরিয়াস আমাদের কিন্তু এই ওয়ার্ল্ড। দেখো সেথা কি বা গায়, কোন কথা বলে তোর প্রতি নবদৃশ্য। সেখানে দেখো তুমি কি গান করছে, তারা কোন কথা বলছে, প্রত্যেকটি নতুন দৃশ্য কি বলছে সেটা দেখার চেষ্টা করো। প্রতিদিন ফুল ফুটে, প্রতিদিন ঝরে তারা, ফোটে নব ফুল। প্রতিদিন ফুল ফোটে স্বাভাবিক একটা বিষয়, প্রতিদিন তারা ঝরে সেটাও স্বাভাবিক বিষয়, আবার নতুন করে ফুল ওঠে। এইবারে তোমার মনে হতে পারে এই কবিতাটিতে দেখার কি আছে, পড়ার কি আছে। তুমি যদি কবিতাটিকে বিচার করতে বসো তাহলে ইটস আ ব্রিলিয়েন্ট পোয়েম বলতে পারো। কেন ব্রিলিয়েন্ট বলছেন হঠাৎ করে? আমাদের কাছে সত্যি অতটা সময় নেই যেটা দাঁড়িয়ে আমরা সঠিকভাবে রস বিচার করবো, কিন্তু আপনারা যদি সিলেবাসটি দেখেন দেখবেন যে সেখানে রস বিচারের অংশটি আমাদের দেওয়া রয়েছে, তার ইন্টারনাল সম্পর্কে আপনাকে হয়তো বা প্রস্তুত দিতে পারে। আরো একটা নবম দশম শ্রেণীর জন্য বলে রাখা, আপনারা কতটা লক্ষ্য করেছেন জানি না, আমার লক্ষ্যে সিলেবাসে যেটুকুনি আছে আপনাদের কিন্তু অনুবাদ রয়েছে, ইংরেজি থেকে বাংলায় কিন্তু একটা অনুবাদের অংশ রয়েছে। চলে আসি টপিকে। দেখবেন আমাদের এখানে শেখানো হচ্ছে এই নূতন জীবন কথাটার মধ্যে দিয়ে কোথায় কি কবিতা এবং গল্প গ্রন্থগুলোর সার্থকতা দেখবেন। এখানে আমাদের নতুন জীবন সম্পর্কে একটা ধারণা দেওয়া হচ্ছে। আমরা বলি না এই বুঝি শেষ। আপনারা সকলেই জানবেন যে একটা খারাপ সময় শেষ হওয়ার পরে ভালো সময় আসে। যতক্ষণ আপনার ভালো সময় যাচ্ছে ততক্ষণ আপনি বুঝতে পারবেন না খারাপ সময়ের মাহাত্ম্য কি। বা সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে এটা, প্রত্যেকটা জিনিসই কেটে যায়। ভালো সময়টা যেমন কিছুক্ষণের জন্য থাকে, খারাপ সময়টাও কিন্তু কিছুক্ষণের জন্য থাকে। এটুকুনি আপনাকে হ্যাঁ, কোনো সময় দীর্ঘতার পরিমাণ হয়তো অনেকটা বেশি হয়, যেমন আমাদের 10 বছরের পরীক্ষা। কিন্তু আমাদের জীবনের, আমাদের পৃথিবীর, আমাদের এই অসীম বিশ্বের রহস্য হচ্ছে এটাই যে কোনো কিছু এখানে স্থায়ী নয়। সময় পর্যন্ত স্থায়ী নয়, মানুষের অবস্থা পর্যন্ত স্থায়ী নয়। আপনি যদি আজকে কোনো খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকেন, আপনি জানবেন সেটা কেটে উঠবেনই। কারণ এটা পৃথিবীর নিয়ম, এটা ইউনিভার্সের নিয়মগুলো। সেইটাই আমাদের ব্যাখ্যা করছে, আমাদের জীবনকে আরো নতুন ভাবে উজ্জীবিত করছে এই কবিতাটি। প্রথমেই দেখো, অসীম রহস্যময় বিশ্বের কথা বলা হলো, একেবারে সোজা সরল সহজ ভাষায় লেখা।
প্রত্যেকটা শব্দের অর্থ আপনি বুঝতে পারবেন, এরকম কোনো শব্দ নেই যার আপনার মিনিং হতে হবে। তবে মনে রাখবেন, কিছু কিছু কবিতার থেকে আমাদের কিন্তু লাইন ধরে প্রশ্ন আসতে দেখা যায়। তার জন্য কবিতাগুলো কিন্তু আপনাদের দেখা প্রয়োজন, বা একাধারে বলতে পারি মুখস্থ করা প্রয়োজন। সেটা তো সবসময় মুখস্থ করা সম্ভব হয় না। তবে আপনি যতটুকু মনে রাখতে পারেন ততটুকুই আপনার সাহায্য হবে। চেষ্টা করবেন বুঝে মনে রাখার। কারণ না বুঝে আপনি যেই অঙ্কটা করবেন আর বুঝে যেই অঙ্কটা করবেন, দুটোর মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। অনেকটা কথা বললে টপিকে চলে আসি। কি বলছে দেখুন, রবি অস্তাচলে যায় নতুন তপন আনে। রবি, আবার রবি মানে আমাদের সূর্য, আবার তপন মানেও কিন্তু সূর্য। রবি অস্তাচলে যাচ্ছে, একটা দিনের শেষ হচ্ছে, আবার নতুন দিনের কিন্তু সূর্য আনে। যদি ভাবুন রবি অস্তাচলে না যেত, নতুন দিনের একটি সূর্য কিন্তু আমাদের জীবনে আসতো। বুঝবেন খুব ভালো করে পৃথিবীটা যে কতটা রাউন্ড, জীবন পর্ব যে আপনাদের কতটা গোলাকার, রহস্য যে ঠিক কতটা গোলাকার, যে বৃত্তের পূর্ণতা নেই কোনো, মানে পূর্ণতা নেই মানে শেষ নেই কোনো, এরকম একটা পরিধি আপনার সামনে রচনা করা। তাই জীবনের কোনো খারাপ পর্যায়ে গিয়ে ভয় পেলে কিন্তু চলবে না, সমস্ততে উতরে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে। এবং আমরা পড়ি তাহলে, আলোকে অতুল। একটি বিহঙ্গ গীত, বিহঙ্গ বলতে আমাদের পাখিকে বোঝানো হয়ে থাকে। চিরতরে থেমে যায় শত পাখি গায়। যদি একটা পাখির গান যদি থেমে যায় কোনো কারণে, দেখবেন শত পাখি গিয়ে উঠছে। মানে আপনার কি মনে হতে পারে তাহলে একটা পাখি মরে গেলে আরো অনেকগুলো পাখি জীবিত হলো? একাধারে কিন্তু সেরকম। একাধারে বলতে চাইছে আপনার জীবনে যদি একটা দরজা কোথাও গিয়ে বন্ধ হয়ে যায়, আপনার কাছে শত দরজা খুলে যেতে পারে। যদি শত দরজাও না খুলে, একটি দরজা হয়তো আপনার জন্য অবশ্যই খুলবে। কারণ এটাই জীবনের নিয়ম। যদি দেখেন যে সমস্ত দিক বন্ধ হয়ে গেছে, দেখবেন এমন একটা দিক জীবনে উন্মোচন হচ্ছে যেটা এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু বিলং করে। এই জায়গাগুলোকে কিন্তু বুঝতে হবে। কি বলছে দেখুন, একটি বসন্ত যায়, আবার দক্ষিণে ছুটে বসন্ত বায়। একটি বসন্ত যাওয়ার পর দেখবেন সে দক্ষিণ পার হয়ে আরো একটা বসন্তকে নিয়ে এসে পুরো ঋতুচক্র ঘুরে আবার একটা বসন্ত কিন্তু আসে। এগুলো প্রত্যেকটা বিষয় আপনি যেখানে উদাহরণ দেখছেন, সেটা পৃথিবীর বিষয় হোক না কেন, সেটা ফুল ফোটার বিষয় হোক না কেন, একটা বিহঙ্গ থেমে গিয়ে শত বিহঙ্গের গান হোক না কেন, একটি বসন্ত থেমে গিয়ে আরো একটি বসন্তের উন্মোচন হোক না কেন, প্রত্যেকটা একটাই কথা বলছে, আমাদের প্রত্যেক দিনের নতুন জীবন যাপনের কথা বলছে। এবং প্রত্যেক দিনের শুরুর কথা বলছে, যেই শুরুর একটা শেষ থাকে ঠিকই, কিন্তু শেষটাও আরো একটা বিষয়বস্তু শুরুকে আইডেন্টিফাই করে কিন্তু। এটা কোথাও গিয়ে ধরছে। একটি তারকা খসে, আকাশের শত তারা, ঢালে জ্যোতি হাসি। একটি জাহ্নবীটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং মানে ইম্পর্টেন্ট বলতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে এই লাইনগুলো। একটি জাহ্নবী ঢেউ সাগরে মিলায়া যায় আপনা বিনাশী। একটি জাহ্নবীর ঢেউ সাগরে মিলিয়ে যাচ্ছে নিজেকে বিনাশ করার জন্য, তারপরে দেখো কি হচ্ছে। কিন্তু সে বৃহতের সাথে মিশছে এবং বৃহৎ পরিমাণে একটা জিনিসকে তৈরি করছে, কিন্তু সেটুকুনি তোমার মাথায় রাখতে হবে। তারপর কি বলছে দেখো, হিমগিরি হতে পুনঃ তটিনী বহিয়া আনে নতুন জীবন। এই যে কোনো এক নদীর কোনো এক তটিনী, একটি জাহ্নবীর ঢেউ যে সাগরে মিলিয়ে গেল, এখানে শেষ হলো না। আবার শুরু কোথায় হলে বলতো, সেই হিমগিরি থেকে যেখানে আমাদের বহরত রয়েছে, সেখান থেকে তটিনীর ধারা আরো একবার করে বহমান হতে শুরু করলো। বিষয়টা তো এরকম, জীবনচক্র তো এরকম, জীবন তো এভাবেই চলছে, পৃথিবী তো এভাবেই চলছে, সারা জীবন ধরে চলেছে, এখনো সেভাবেই চলছে, হয়তো আরো কত শত বছর এভাবেই চলবে, এবং নতুন জীবনকে তৈরি করবে কিন্তু। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনি নতুন জীবনকে কিন্তু অনুভব করতে পারবেন। হিমগিরি পুরো তটিনী বহিয়া আনে নতুন জীবন। বিরহের গীতখানি না হইতে অবসান, গাহেরে মিলন। একটি বিরহের গীত শেষ না হতেই নতুন মিলনের গান কিন্তু আমাদের জীবনে শুরু হয়। ঠিক আছে, এইটুকুনি একটি কবিতা ছিল। এবং মনে রাখবেন, যখন আমি আপনাকে বোঝালাম বা বোঝানোর চেষ্টা করলাম বা আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গাকে তৈরি করলাম, এতে আপনি যখন পড়বেন তখন বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। মানে আপনি যখন কেবল এই পড়াটাকে পড়ছেন না, মনে রাখবেন আমরা কিরকম মুখস্থ আকারে পড়ি, আমরা না বুঝে পড়ি, দেখবেন কতটুকু মনে থাকছে আমরা কিন্তু জানি না। কিন্তু আমি যখন আপনার সামনে মানেটা বুঝিয়ে দিলাম যে কি বলতে চাইছে, দেখবেন আপনার পড়তে যেরকম ভালো লাগবে, আপনি যেহেতু আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, বিষয়টা শিখতে ভালো লাগবে। আচ্ছা, লাইনটা কি বলেছে, আমার জীবনের সাথে কি কোথাও মিল আছে? আচ্ছা হ্যাঁ, তো সত্যিই তো তাই। এই যে আমি যখন বললাম দেখুন, যে একটি জাহ্নবী ঢেউ কোথাও বিনাশ হচ্ছে, শেষ হচ্ছে সমুদ্রে গিয়ে, নতুন আবার হিমগিরি থেকে তটিনী আসছে, নদী ধারা বহমান হয়ে আসছে, দেখুন আপনি বুঝতে পারছেন, আপনি আপনি মাথায় ইমাজিন করতে পারছেন, আচ্ছা সত্যিই তো তাই। এইভাবে তো কখনো ভেবে দেখা হয়নি। ভাবা হয়েছে, হয়তো এই কবিতাটি আগে যখন আমি পড়েছি তখন কিন্তু ভাবা হয়নি।
পড়তে হবে কিন্তু আপনাকে এভাবে। মানে আপনি গদ্যারা একটা কবিতাকে মুখস্থ করে কিন্তু বেরিয়ে যাবেন না, তাহলে আপনার কিন্তু মনে থাকবে না। বুঝে পড়বেন প্রথমে এক দুবার, তারপর অবশ্যই মুখস্থ ধারায় যাবেন, কারণ যদি লাইন তুলে প্রশ্ন আসে বা শব্দের থেকে প্রশ্ন আসে তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। যদি বা এখান থেকে শব্দ তুলে দেওয়ার মতো কিন্তু শব্দগুচ্ছ আমাদের কাছে নেই, যেমন কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির ক্ষেত্রে আমরা কিন্তু পেয়েছি। ঠিক আছে, কি কি মনে রাখবো তাহলে? এখানে মূলত আমাদের নূতন জীবনের কথা বলা হয়েছে, প্রকৃতির রহস্যময় দিক সম্পর্কে, পৃথিবীর রহস্যময় দিক সম্পর্কে, জীবন রসের সম্পর্কে আমাদের জানান দেয় হিরণ্ময়ী দেবী। এবং এটা নূতন জীবন, নতুন জীবন নয়। এবং আমরা উৎস হিসাবে এখানে পেয়েছি জীবনের মূল্যকে। ঠিক আছে, এটি একটি কবিতা। আমরা একটি গল্পে চলে যাব। আশা করছি গল্পটাও আপনাদের এভাবেই আমরা দেখানোর চেষ্টা করব। শর্ট কোয়েশ্চেন গল্প থেকে আপনারা পাবেন। ঠিক আছে, প্রত্যেকটা দাঁতিয়ে দেখানোর চেষ্টা করব। যদি দেখতে অসুবিধা হয়, যদি কেউ বিশেষ অ্যাসপিরেন্ট থাকেন তাদের জন্য বলবো একটু জুম করে দেখবেন। প্রত্যেকে বলছে ছোট অক্ষর দেখতে হয়তো অসুবিধা হবে। স্ক্রিনটাকে আমরা যেটা ফোনের স্ক্রিন, আপনারা এভাবে ফোনে স্ক্রিন দেখতে পারবেন। ধরুন আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, দেখবেন এইরকম করে জুম করে একটা ছবিকে বা কোনো বিষয়কে দেখার একটা অপশন আপনি পাবেন। ঠিক আছে, তো এভাবে জুম করে নেবেন, যাদের দেখতে অসুবিধা হবে সেই রকম ফরম্যাটেই তৈরি করা রয়েছে, বিষয়টা ফেটে যাবে না এইটুকুনি বলতে পারি। এটুকুনি অনেকের জানানোর থাকে, বা মনে হতে পারে যে স্ক্রিনে এত ছোট ছোট শব্দ, অনেকের সমস্যা। আমি নিজেই চশমা পরে থাকি, আমার দেখতে তো খুবই সমস্যা, আমি দূরে চোখে দেখি না। মানে মোটামুটি ভাবে আমি লাস্ট দিন একদিন ক্লাস নিচ্ছিলাম, একটু কথাই যাচ্ছে আপনাদের সাথে, হয়তো আমাদের কাছে একটু সময় নেই, কিন্তু পড়তে